This is online classroom. I am Mohammad Soheduzzaman, Associate Professor and Chairman Tourism and Hospitality Management, Mohammadpur Kendia College, Dhaka. First of all, I would like to thank our Honorable Principal, Professor Syed Jafar Ali Sir, for his valuable permission and advices to conduct the online classes. Students, I hope you all are well. Because of the COVID-19 breakout in the pandemic situation of the world, we all are bound to stay at home. We are staying at home, but it does not mean we can sit idle. So I am here to take your online class. I hope you all will give attention on my class. Today I will take class on organizational behavior and also discuss about the chapter 1 or first chapter. This chapter is introduction chapter. In the student of BBA Honors Management, third year. Now the question is being discussed, and the question is, what is organizational behavior? Elements or forces of organizational behavior, importance of organizational behavior, objectives of organizational behavior, limitations of organizational behavior, and the last question is, organizational behavior is oppressive, its words only for management. সাংগঠনিক আচরণ কি? সাংগঠনিক আচরণের উপাদান বা শক্তিসমূহ আলোচনা করা, সাংগঠনিক আচরণের গুরুত্ব আলোচনা করা, সাংগঠনিক আচরণের উদ্দেশ্য আলোচনা করা, সাংগঠনিক আচরণের সীমাবদ্ধতা বা অসুবিধাসমূহ আলোচনা করা, সাংগঠনিক আচরণ স্বার্থবাদী এবং শোষণমূলক, শুধুমাত্র মালিকের পক্ষে কাজ করে ব্যাখ্যা করা। So the student commerce have much more skill and scope from those side. First, the things or the question, সাংগঠনিক আচরণ। সাংগঠনিক আচরণ জানতে হলে আমাদেরকে প্রথমে সংগঠন কি, আচরণ কি এবং সাংগঠনিক আচরণ কি, এই তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। প্রথমে বা ফার্স্ট, সংগঠন অর অর্গানাইজেশন। সংগঠন হচ্ছে কতিপয় লোকের সমষ্টি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন মানবীয় ও অমানবীয় উপাদান সংগ্রহ, একত্রিতকরণ, দায়িত্ব ও কর্তৃত্ব নির্ধারণ ও বন্টনকে বোঝানো হয়ে থাকে। সংগঠনে কে কোন দায়িত্ব পালন করবে, কার কি দায়িত্ব কর্তব্য হবে, সেগুলি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়ে থাকে। জেল মেসি ডিফাইন organization is the process by which the structure and allocation of jobs are determined. অর্থাৎ যে প্রক্রিয়ায় কার্য সম্পাদনে প্রয়োজনীয় কাঠামো ও উপকরণ নির্ধারিত হয় তাকে সংগঠন বলা হয়ে থাকে। সংগঠনে দুই ধরনের উপাদান থাকে, মানবীয় ও অমানবীয় উপাদান। মানবীয় উপাদান বলতে আমরা মানুষকে বুঝিয়ে থাকি বা ম্যানকে বুঝাই। পৃথিবীর সবচেয়ে জটিল প্রাণীর মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে জটিল প্রাণী, তাই তাদেরকে পরিচালনা করা এবং নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন ও দুরূহ কাজ। অমানবীয় উপাদান বলতে যন্ত্রপাতি অর্থাৎ ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড, এগুলিকে আমরা বুঝিয়ে থাকি। সেই উপাদানগুলিকে কাজে লাগিয়ে
সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে ধাবিত হওয়া হচ্ছে সংগঠন। তাই জেএল মেসি যথার্থই বলেছেন, যে প্রক্রিয়ায় কার্য সম্পাদনে প্রয়োজনীয় কাঠামো ও উপকরণ নির্ধারিত হয় তাকেই সংগঠন বলা হয়। সংগঠন হলো মানুষের একটি সংঘবদ্ধ কর্মপ্রচেষ্টা, অর্থাৎ এটি এমন একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করা সম্ভবপর হয়। দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে সাধারণত উদ্দেশ্য অর্জনের জন্য সুসংবদ্ধ হয়ে সংগঠন গড়ে তোলে। The team organization structure describe the organization formal framework or system of communication and authority. সংগঠনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। লাইন অর্গানাইজেশন, লাইন এন্ড স্টাফ অর্গানাইজেশন, ফাংশনাল অর্গানাইজেশন অ্যান্ড কমিটি অর্গানাইজেশন। সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠন, কমিটি সংগঠন, কার্যভিত্তিক সংগঠন এবং বর্তমানে সবচেয়ে আধুনিক সংস্করণ হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। তাই সংগঠনকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে সংগঠন থেকে প্রত্যেক ব্যক্তি এবং সংগঠনে নিয়োজিত সকল ব্যক্তি তাদের কাজের নির্দিষ্ট ধারাবাহিকতা থাকবে, সুবিন্যস্ত থাকবে, কার কি দায়িত্ব কর্তব্য হবে সেটি তারা সঠিক এবং সুস্পষ্টভাবে জানতে পারবে, তাকেই আমরা সংগঠন বলে থাকি। এখন আমরা আসি বা আমরা বলতে পারি বিহেভিয়ার বা আচরণ কি। সাধারণত মানুষ যখন যা কিছু করে তাকেই তার আচরণ বলা হয়। আমরা বলতে পারি বিহেভিয়ার ইজ দ্য ওয়ে ইন হুইচ এ পারসন স্পেসিফিক সেট অফ কন্ডিশনস, অর্থাৎ একটা সুনির্দিষ্ট পরিবেশের প্রতি কোনো ব্যক্তি কিংবা দলের প্রতিক্রিয়ার উপায়কে আচরণ বলে। মানুষ যা কাজকর্ম করে থাকে সেটি হচ্ছে তার আচরণ। কখনো মানুষ ইতিবাচক আচরণ প্রকাশ করে, কখনো নেতিবাচক আচরণ প্রকাশ করে থাকে। তার কার্যের মাধ্যমে আচরণের বহিঃপ্রকাশ ঘটে থাকে। মানুষ কখনো কাঁদে, হাসে, কাজ করে, ঘুমায়, আনন্দ উল্লাস করে, মারামারি করে, প্রশংসা ও নিন্দা করে। এগুলি প্রত্যেকটি হচ্ছে তার আচরণের বহিঃপ্রকাশ। মোট কথা, মানুষের অনুভূতিগুলি যখন তার কাজের মাধ্যমে প্রকাশ পায় তখন তাকে আচরণ বলে। এখন আমরা বলতে পারি সাংগঠনিক আচরণ বা অর্গানাইজেশনাল বিহেভিয়ার কি। সাধারণত সংগঠনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের আচরণকে সাংগঠনিক আচরণ বলা হয়ে থাকে। অন্যভাবে আমরা বলতে পারি সংগঠনের কর্মীরা কেন তাদের মতো করে কাজ করে, আচরণ করে তা অধ্যয়ন, বিশ্লেষণ ও কারণ ব্যাখ্যা করাই হচ্ছে সাংগঠনিক আচরণ। তাই কিট ডেভিস এবং নিউ আর্মস্ট্রংয়ের মতে organizational behavior is the study on application of knowledge about how people as individuals and as groups act within organization. কিট ডেভিস যথার্থই বলেছেন, সংগঠনে মানুষ কিভাবে এককভাবে ও দলগতভাবে কাজ করে সে সম্পর্কিত জ্ঞানের অধ্যয়ন ও প্রয়োগ করাই হচ্ছে সাংগঠনিক আচরণ। পরিশেষে আমরা বলতে পারি সাংগঠনিক আচরণ হলো চিন্তার একটি উপায়,
সমস্যা সম্পর্কে ধারণা লাভের পন্থা এবং সুস্পষ্ট গবেষণা ও কাজের সমাধান। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এলিমেন্টস অর ফোর্সেস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার, সাংগঠনিক আচরণের উপাদান বা শক্তিসমূহ আলোচনা করো। কিট ডেভিস অ্যান্ড নিউ আর্মস্ট্রংয়ের মতে সাংগঠনিক আচরণকে উনি 4টি ভাগে ভাগ করেছেন। এই 4টি ভাগ হচ্ছে আমরা ফোর্সেস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার, প্রথম ভাগটি হচ্ছে পিপুল। পিপুল বা ব্যক্তিবর্গ। দ্বিতীয় হচ্ছে কাঠামো বা স্ট্রাকচার। তৃতীয় হচ্ছে টেকনোলজি। চতুর্থ বা সর্বশেষ হচ্ছে এনভায়রনমেন্ট। এই মোট 4টি ভাগে ভাগ করেছেন কিট ডেভিস। প্রথমে বলেছেন পিপুল বা ব্যক্তিবর্গ, দ্বিতীয় বলেছেন কাঠামো বা স্ট্রাকচার, তৃতীয় বলেছেন টেকনোলজি বা প্রযুক্তি, চতুর্থ বলেছেন এনভায়রনমেন্ট বা পরিবেশ। এই 4টি ভাগে সংগঠনকে ভাগ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে পিপুল বা ব্যক্তিবর্গ। পিপুল বা ব্যক্তিবর্গ, মানুষ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের জন্যই সংগঠনের সৃষ্টি হয়েছে, আবার মানুষই সংগঠনকে পরিচালনা করে থাকে। তাই সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দামি উপাদান হচ্ছে মানুষ। যেখানে মানুষ নাই সেখানে সংগঠনের কোনো অস্তিত্বই নেই। যেখানে মানুষ নেই সেখানে পণ্য সামগ্রী উৎপাদন করে তার উৎপাদিত পণ্য বিক্রি করার কোনো ব্যবস্থাই থাকবে না। সুতরাং মানুষ যেখানে আছে সেখানেই কার্যক্রম পরিচালিত হবে। ব্যক্তিবর্গকে আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। আনুষ্ঠানিক সংগঠন তার নিজস্ব রুল বা পলিসি, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চলতে হয়। অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূতভাবেও কাজ করে থাকে। সংগঠন হতে হবে গতিশীল, এটি চলমান থাকবে এবং সংগঠনকে কোনো সময় বন্ধ করে দেওয়া যাবে না। সংগঠন বিভিন্ন সময় আবার সংগঠনে নতুন লোক আসবে, সংগঠন থেকে নতুন এবং পুরানো লোক চলে যাবে, সংগঠন ভেঙে যাবে, আবার সংগঠন নতুন আকারে রূপান্তরিত হবে। এইভাবে সংগঠন চলতেও থাকবে এবং ভাঙতেও থাকবে। সংগঠন এটি একটি গতিশীল প্রক্রিয়া, অর্থাৎ এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। তাই সংগঠনের প্রথম ও গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানুষ। দ্বিতীয় উপাদান হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার বা কাঠামো। স্ট্রাকচার, কাঠামো বা সিস্টেম। A system is a interrelated and interdependent or interaction of elements. অর্থাৎ কতগুলো উপাদান মিলিয়ে হচ্ছে একটি সিস্টেম, পদ্ধতি বা কাঠামো। যেমন মানব,
হচ্ছে একটি কাঠামোর সমন্বয়ে গঠিত। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেখানে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। একটি অঙ্গ যদি কোনো রকম ব্যথা অনুভূত হয় তাহলে পুরো শরীরেই অনুভূত হবে। তাই সংগঠনে স্ট্রাকচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্ট্রাকচার সংগঠনে এমনভাবে সাজাতে হবে যাতে প্রত্যেক কর্মী তার কি দায়িত্ব কর্তব্য, তার কি কাজকর্ম, সে সহজেই সেটা থেকে আন্দাজ বা অনুমান করতে পারবে। সাংগঠনিক কর্মকাণ্ডে দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন লোকের অত্যন্ত প্রয়োজন। যাদের যোগ্যতা এবং দক্ষতা আছে সে সকল ব্যক্তিদেরকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ করা প্রয়োজন, নতুবা সংগঠনে সমস্যা সৃষ্টি হতে পারে। সংগঠনে কর্মরত মানুষের আনুষ্ঠানিক একটা সম্পর্ক থাকবে, অর্থাৎ সংগঠনকে এমনভাবে সাজাতে হবে যেন একজন সংগঠন থেকে চলে গেলে পরবর্তীতে অন্যজন এসে সংগঠনে যোগদান করতে পারে এবং সে সহজেই জানতে পারে তার কি দায়িত্ব এবং কর্তব্য। সংগঠনের কাঠামোতে ব্যবস্থাপক, কর্মী, হিসাবরক্ষক, ডিজাইনার প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে কার কি দায়িত্ব কর্তব্য তা সুস্পষ্টভাবে বর্ণনা করা থাকবে। কে কখন কোন কাজ করবে সেটিও কাঠামোতে সুনির্দিষ্টভাবে সাজিয়ে রাখতে বলবে। এটা আনুষ্ঠানিক সংগঠন কাঠামোর রূপরেখা প্রণয়ন করতে হবে, যে রূপরেখার মাধ্যমেই সংগঠন তার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে। তৃতীয় উপাদান হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তি। প্রযুক্তি বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম। মানুষকে প্রযুক্তিগত জ্ঞান আরোহণ করতে হবে। প্রযুক্তি বিভিন্ন রকমের যন্ত্রপাতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। বিভিন্ন প্রযুক্তি বা কলাকৌশল সংগঠনের কর্মীদেরকে আয়ত্ত করতে হবে, যার সাহায্যে মানুষ কাজ করে। যেমন স্টিল মিলস ও হাসপাতাল, তাদের প্রযুক্তি একরকম নয়। প্রযুক্তি সংগ্রহ এবং উন্নয়নে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। প্রযুক্তি শুধুমাত্র কিনে রুম ভরে রাখলেই হবে না, প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। আধুনিক প্রযুক্তি বা নিত্য নতুন যে সকল প্রযুক্তি আসবে সেই প্রযুক্তির সাথে কর্মীদেরকে পরিচয় করিয়ে দিতে হবে এবং তাদেরকে আয়ত্ত করাতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং প্রযুক্তি খাতে বরাদ্দও দিতে হবে, ব্যয় করতে হবে। তাহলে সংগঠন তার লক্ষ্যপথে পৌঁছাতে সক্ষম হবে। চতুর্থ বা শেষ উপাদান হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ। এনভায়রনমেন্ট সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। আভ্যন্তরীণ পরিবেশ এবং বাহ্যিক পরিবেশ, দু ধরনের এনভায়রনমেন্ট রয়েছে। আভ্যন্তরীণ পরিবেশের মধ্যে রয়েছে কর্মী, ক্রেতা বা ভোক্তা, কোম্পানির নীতিমালা এবং কোম্পানি যে সকল কার্যক্রম পরিচালনা করবে তাদের নিজস্ব ব্র্যান্ড, ভ্যালু, নৈতিকতা, এই সকল বিষয় আভ্যন্তরীণ পরিবেশের মধ্যে থাকবে। এবং বাহ্যিক পরিবেশের মধ্যে বা এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, আন্তর্জাতিক পরিবেশ সম্পর্কে কর্মীদের বা সংগঠনে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। যখন যে পরিবেশ হবে সেই পরিবেশের সাথে
কর্মীদেরকে আয়ত্ত করে চলতে হবে এবং ম্যানেজমেন্ট সেই মোতাবেক কার্যক্রম পরিচালনা করবে। এখন শুধুমাত্র বাহ্যিক পরিবেশের বা আন্তর্জাতিক পরিবেশের দিকে লক্ষ্য করলেই হবে না, আন্তর্জাতিক পরিবেশ এবং আভ্যন্তরীণ পরিবেশ দুটো পরিবেশকে একত্র করে এবং উভয় পরিবেশের সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলেই সংগঠন তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে এবং তার কার্যক্রমও সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবে। তাই আমরা কিট ডেভিস যথার্থই বলেছেন, চারটি উপাদানের কথা, পিপুল, স্ট্রাকচার, টেকনোলজি এবং এনভায়রনমেন্ট, এই চারটি উপাদানের সম্মিলিত প্রচেষ্টাই হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ফান্ডামেন্টাল অর মৌলিক উপাদান, যে উপাদানগুলি কাজে লাগিয়ে সংগঠন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। পরবর্তী বা নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার, সাংগঠনিক আচরণের গুরুত্ব সমূহ আলোচনা করা। সংগঠন হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ যেখানে তারা যৌথভাবে কোনো দলীয় উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করবে। প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলাদাভাবে বর্ণনা দেওয়া থাকবে, কে কোন দায়িত্ব পালন করবে, কার কি ভূমিকা হবে সেই সম্পর্কিত সুস্পষ্ট বর্ণনাই হচ্ছে সাংগঠনিক আচরণ। সাংগঠনিক আচরণে ব্যক্তি তার কার্যক্রম সম্পর্কিত যাবতীয় বিষয় অধ্যয়ন করা এবং তার থেকে কোনো সমস্যা থাকলে সে সমস্যা খুঁজে বের করা এবং সেগুলি সমাধানের যাবতীয় প্রক্রিয়া অবলম্বন করাই হচ্ছে সাংগঠনিক আচরণ। সাংগঠনিক আচরণের গুরুত্বগুলিকে আমরা নিম্নোক্তভাবে আলোচনা করতে পারি। প্রথমে আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান বিহেভিয়ার, মানবীয় আচরণ অনুধাবন। আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান বিহেভিয়ার, মানবীয় আচরণ অনুধাবন করা। 2 নম্বরে আমরা বলতে পারি ইনক্রিজিং অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস, সাংগঠনিক কার্যকারিতা বৃদ্ধিকরণ, ফেসিং চেঞ্জিং কন্ডিশন। পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করা, সলভিং অর্গানাইজেশনাল প্রবলেম, সংগঠনের সমস্যার সমাধান করা, সলভিং এমপ্লয়ি প্রবলেম, সলভিং এমপ্লয়ি প্রবলেম, কর্মীদের সমস্যার সমাধান করা, ডেভেলপিং ইন্টারপার্সোনাল রিলেশন, আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন, ডেভেলপিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন,
solving communication problem, যোগাযোগ সমস্যা দূরীকরণ, ডেভেলপিং মোরাল, মনোবল উন্নয়ন, ইনক্রিজিং মোটিভেশন বৃদ্ধি, জব স্যাটিসফ্যাকশন, কার্যসন্তুষ্টি অর্জন, রিডাকশন অফ স্ট্রেস, চাপ নিরসন করা, মেনটেনিং মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সংরক্ষণ করা, অ্যাচিভিং গোলস অ্যান্ড অবজেক্টিভ, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা, অ্যান্ড দ্য লাস্ট অন অ্যাকোয়ার্ড নলেজ, জ্ঞান লাভ করা। এগুলো হচ্ছে সাংগঠনিক আচরণের বৈশিষ্ট্য। মানবিক আচরণ অনুধাবন করা এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। মানবিক আচরণ অনুধাবন করা প্রত্যেকটা সংগঠনের কর্তা ব্যক্তির জানা প্রয়োজন। সাংগঠনিক কার্যকারিতা বৃদ্ধিকরণ, সাংগঠনিক সবসময় দলীয় গতিশীলতা অর্জন করতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কোনোভাবে সংগঠনকে কার্যক্রমকে বন্ধ করে দেওয়া যাবে না। পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা, ফেসিং চেঞ্জিং কন্ডিশন, বিভিন্ন সময়ে বিশ্ব ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন হবে, সেই পরিবর্তনকে মোকাবেলা করে অগ্রসর হতে হবে।